এই ভিডিওটিও ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে দুটো স্টক নিয়ে কথা বলা হবে, দুটো কোম্পানি শেয়ার নিয়ে কথা বলা হবে, যেগুলো একটা মিড ক্যাপ একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি, একই সেক্টরে কাজ করে, সেটা হচ্ছে অটো কম্পোনেন্ট তৈরি করে তারা। তো এই সেক্টরটাও কিন্তু ভীষণ চাহিদাযুক্ত একটা সেক্টর, যেটা চাহিদা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। এভারগ্রিন যে সেক্টরগুলোর মধ্যে ভেহিক্যাল সেক্টরটা, অটো সেক্টরটা পড়ে। আর অটো সেক্টর মানে অটো কম্পোনেন্ট যারা তৈরি করে, অ্যান্সিলারি তৈরি করে, সেই কোম্পানিগুলো কিন্তু দেখবেন বড় বড় মার্কেটে কোম্পানি রয়েছে। তার মধ্যে বস্ক রয়েছে, সম্ভাবনা মাদারসন রয়েছে, মাদারসন সুমি, যেগুলো অলরেডি বড় কোম্পানিতে পরিণত হয়ে গিয়েছে, গ্রোয়িং কোম্পানি। এগুলোও গ্রোয়িং কোম্পানি, এগুলোর যে গতি থেমে রয়েছে তা না। তারপরে আপনার মিড ক্যাপের মধ্যে সোনা বিএলডাব্লিউ রয়েছে, উনো মিন্ডা রয়েছে। তো এ ধরনের কিন্তু ভালো ভালো কোম্পানি রয়েছে, তো সেগুলো নিয়ে সচরাচর কথাবার্তা বলা হয়। তো এই ভিডিওতে দুটো নতুন ধরনের একটু ছোট ইমার্জিং প্লেয়ার আর কি, যেগুলো মার্কেটে তাদের পরিচিতি মানে ছাপ রাখছে আর কি, সেই কোম্পানিগুলোর পরিচয় করে দেওয়া হবে, যেগুলোর মধ্যে ইদানিং ভালো রকম গতি দেখা যাচ্ছে এবং বিশেষজ্ঞরা বলছে যে এই কোম্পানিগুলো ভবিষ্যতে দুর্দান্ত পারফরমেন্স দিতে পারে। সেক্ষেত্রে বড় রিটার্নের একটা সম্ভাবনা থাকতে পারে। আর আমাদের তো মূল কথাই হচ্ছে, যারা মার্কেটে তাদের রিটার্নটাই হচ্ছে মূল কথা, প্রফিটটাই মূল কথা। তো এখানে একটা সম্ভাবনা রয়েছে, তো সেই জন্য এই কোম্পানি দুটোকে পরিচয় করে দেওয়া, এদের সব কিছু আপনি যখনই লং টার্ম ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন যা যা দেখতে হয় আর কি, তার ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল, বিজনেস সব কিছুই একটা ওভারভিউ নিয়ে নেওয়া হবে। এতে এই কোম্পানিগুলো সম্বন্ধে একটা ধারণা আসবে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি না। তো অবশ্যই মাথায় রাখবেন, এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়। এগুলো দেখলে আপনাদেরই একটা ধারণা আসবে যে এই কোম্পানিগুলোকে প্রেফার করা যায় কি না। তো চলে আসি কোম্পানিগুলোর পরিচয়ে। তো প্রথম যেটা কোম্পানি দেখে নেব, সেটা একটা মিড ক্যাপ স্টকটাকেই আগে দেখে নিই। সেটা হচ্ছে জেবিএম অটো কম্পোনেন্ট লিমিটেড, অটো লিমিটেড আর কি, কম্পোনেন্ট না। তো এই কোম্পানিটি যে বিজনেস করে, এরা বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যালের মধ্যে ইলেকট্রিক বাস নিয়ে খুব ভালো রকম কাজ করছে। ইভি সেক্টরটা আপনারা জানেন যে অটো সেক্টরে ভবিষ্যৎ হিসাবেই ইভিকে ধরা হচ্ছে আর কি, ইলেকট্রিক ভেহিক্যালকে ধরা হচ্ছে। তো এক্ষেত্রে এই সেক্টরেই কিন্তু তারা দুর্দান্তভাবে কাজ করছে। আর এই সেক্টরের মধ্যে গতি আসার সঙ্গে সঙ্গে এ ধরনের যে কোম্পানিগুলো যেগুলো কাজ করছে, তাদের মধ্যেও কিন্তু যারা ভালোভাবে কাজ করছে, যাদের বিজনেসটা ঠিকঠাক করছে, তাদের মধ্যেও কিন্তু গতি চলে এসেছে, এটা তার ব্যতিক্রম না। তো তবুও যেটা বিশেষজ্ঞরা বলছে যে এটা আপাতত ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি, 20,000 কোটি মার্কেট ক্যাপিটাল, এর মধ্যে প্রচণ্ড গ্রোথ পোটেনশিয়াল রয়েছে, ভবিষ্যতে লার্জ ক্যাপ কোম্পানিতে পরিণত হওয়ার মতো কিন্তু ব্যাপার স্যাপার রয়েছে। তো সেটা কেন রয়েছে, তার ডেটাগুলো, তার ফান্ডামেন্টাল, ফিনান্সিয়াল দেখলেই একটা ধারণা আসবে। তো সেগুলো দেখে নেব। তো প্রথমে দেখে নিই তাদের বিজনেসটা কী করে। তারা বিভিন্ন ধরনের কম্পোনেন্ট তৈরি করে। ইলেকট্রিক বাসের ক্ষেত্রে তাদের একটা বড় সড়ো মার্কেট শেয়ার তাদের দখলে রয়েছে। দেখুন এখানে এটা একটা ভীষণ পজিটিভ পয়েন্ট, একটা বড় সড়ো মার্কেট শেয়ার, মানে কোম্পানিটি ছোটো কিন্তু বড় একটা মার্কেট শেয়ার রয়েছে। 20.60% মতো মার্কেট শেয়ার 2024 অক্টোবর এই হিসাব অনুযায়ী এরকম মার্কেট শেয়ার নিয়ে রয়েছে। তো বড় সড়ো মার্কেট নিয়ে তারা ব্যবসা করছে। তো এরা কম্পোনেন্ট তৈরি করে, সেখানেই 61% মতো ওইএম, যে অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং, সেটা 32% মতো রয়েছে। টুলিং, সেখানে 5-6% মতো তাদের প্রোডাক্ট রয়েছে, এরকম রয়েছে। আর এরা আমাদের ইন্ডিয়াতেই ম্যাক্সিমাম ব্যবসাটা করছে। ইদানিং তাদের ইন্টারন্যাশনালি আর কি ব্যবসাটা ছড়ানোর কথা কিন্তু চিন্তাভাবনা করছে। এখন সামান্য রেভিনিউ বিদেশ থেকেও কিন্তু তাদের আসে, যেটা ভবিষ্যতে আরও বাড়বে বলে বিশেষজ্ঞরা বলছে। তো এর যদি আপনি ক্লায়েন্ট দেখেন, ক্লায়েন্ট বেসও কিন্তু শক্তিশালী ক্লায়েন্ট। টাটা মোটর, এর ভালো রকম একটা ক্লায়েন্ট রয়েছে, যারা 6% মতো ব্যবসা দেয় তাদেরকে। তারপরে রেনল্ড, নিসান, জানেন কত বড় ব্র্যান্ড, তারা 6% মতো ব্যবসা দেয়। মহিন্দ্রা এদের ক্লায়েন্ট 9% মতো ব্যবসা দেয়। ফোর্ড 22% মতো ব্যবসা দেয়। আর অন্যান্য এরকম আরও কোম্পানি রয়েছে যারা 44% মতো, মানে আদার্স যদি দেখেন আর কি। তো বুঝতে পারছেন এদের যে ক্লায়েন্ট বেস সেটাও স্ট্রং রয়েছে, বিজনেস নেটওয়ার্ক সেটা স্ট্রং রয়েছে। তো এদের বিজনেস স্ট্রাকচারটা কিন্তু এরকম রয়েছে, স্ট্রেংথ রয়েছে বিজনেস স্ট্রাকচারটা, এগুলো দেখলেই একটা ধারণা আসে। আচ্ছা, এখন চলে যাব তাদের ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো কেমন রয়েছে। তো এর মার্কেট ক্যাপিটাল বর্তমানে 20,240 কোটি, ভ্যালুয়েশনটা কিন্তু একটু হাই রয়েছে, 108% মতো। আর যারা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, তো তাদের কিন্তু ভ্যালুয়েশনটা একটু এরকমই থাকে, কারণ চাহিদা প্রচুর থাকে। আর সেগুলোই আর কি। আর ভ্যালুয়েশনটা জানেন যে এটা একটা কিন্তু যে ব্যাপারটা, যে তাদের প্রফিটেবিলিটি যদি তারা বাড়াতে থাকে,
তবে ভ্যালুয়েশনটাও কিন্তু একসময় ঠিকঠাক চলে আসে। তো এগুলো দেখে নেব তাদের প্রফিটেবল কিনা এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে কিনা। রিটার্ন অন ইকুইটি 16% মতো রয়েছে, বুক ভ্যালু 104 রয়েছে, 1700 টাকার আশেপাশে চলছে, ফেস ভ্যালু 2 রয়েছে, ডিভিডেন্ডও দেয় সামান্য 0.09% হিসেবে ডিভিডেন্ড দেওয়াও শুরু করেছে। আচ্ছা, এখন দেখে নিই তাদের মূল বিষয়, তাদের বিজনেসে কেমন গ্রোথ রয়েছে। দেখুন 2020 থেকে লং টার্মে যদি দেখেন 1900 কোটির মতো সেলস ছিল, তারপরে 1982 কোটি, তারপরে 2022-এ 3000 কোটি, 2023-এ 3800 কোটি, 2024-এ 5000 কোটি, এখন সেকেন্ড কোয়ার্টার অবধি 5200 কোটি। কনসিস্টেন্ট গ্রোথ এবং ভালো রকম গ্রোথ কিন্তু তারা দেখাচ্ছে তাদের ব্যবসায়। আপনি প্রফিটেবিলিটিতে যান, প্রফিটেবিলিটিতে তখন 98 কোটি ছিল, কোভিড টাইমে একটু কমে গিয়েছিল 70 কোটির কাছাকাছি, 49 কোটি, তারপরে দেখুন 156, 125, 194, 201, মানে তারা কিন্তু দুর্দান্ত গতিতে বাড়ছে। আপনি হিসাবগুলো দেখলেই বুঝতে পারবেন গত 3 বছরে 36% কম্পাউন্ডিং সেলস গ্রোথ, 52% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে, আর 56% স্টক প্রাইস সিএজিআর দেখিয়েছে। মানে তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতি কিন্তু সামঞ্জস্য রয়েছে। শেয়ার দরে কীরকম পারফরমেন্স দিয়েছে সেটাও দেখে নেব। তার আগে দেখে নিই এই কোম্পানি গত বছর 27%-এর মতো সেলস গ্রোথ দেখিয়েছে, 37%-এর প্রফিট গ্রোথ দেখিয়েছে, আর 22%-এর স্টক প্রাইস মানে পারফরমেন্স দিয়েছে আর কি, রিটার্ন দিয়েছে। তো একটা ডিসেন্ট কিন্তু তাদের সামঞ্জস্য রয়েছে, তাদের বিজনেসের গতির সঙ্গে তাদের শেয়ার দরের গতি কিন্তু সামঞ্জস্য রয়েছে। এমন নয় যে তাদের বিজনেসটা একেবারে যাচ্ছে তাই অবস্থায় রয়েছে কিন্তু শেয়ার দরে গতি রয়েছে, এবং শেয়ার দরেও গতি রয়েছে, সঙ্গে তাদের বিজনেসে গতি রয়েছে। এটা কিন্তু সাস্টেইনেবল থাকে শেয়ার দরগুলো। আচ্ছা, এবার ব্যালেন্স শিটে চলে যান। 1200 কোটির রিজার্ভ রয়েছে। আচ্ছা, ঋণ কিন্তু এখানে বেশি রয়েছে, 2600 কোটির মতো ঋণ রয়েছে, যদিও সেটা লং টার্মে নেই, পুরোটা ম্যাক্সিমামটাই রয়েছে তাদের শর্ট টার্মে। লং টার্মে রয়েছে 883 কোটি। তো এরকম যারা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, বিজনেস এক্সপানশনের জন্য ছোটো ধরনের কোম্পানিগুলো ঋণ কিন্তু নেয়। অবশ্যই তাদের প্রফিটেবল হতে হবে, তারা প্রফিটেবিলিটির মধ্যে থাকতে হবে, তবেই তো এই ঋণগুলো তারা মেটাতে পারবে। তো এই কোম্পানি কিন্তু এই যেটা আর কি বিশেষজ্ঞরা ধারণা করছে যে এ ধরনের ঋণ তাদের পজিটিভলি তাদের বিজনেসকে এক্সপান্ড করতে কিন্তু সহযোগিতা করবে, যেহেতু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে। তো যাই হোক, খুব স্ট্রং একটা ব্যালেন্স শিট না থাকলেও তাদের ব্যালেন্স শিটটা কিন্তু ইমপ্রুভ হচ্ছে। আপনি যদি দেখেন রিজার্ভটা 2020-তে 680 কোটি ছিল, এখন 1200 কোটি, দ্বিগুণ করে ফেলেছে। তো তাদের রিজার্ভ দিন স্ট্রং হচ্ছে। আচ্ছা, এরপরে এদের যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, শেয়ার হোল্ডিং প্যাটার্নে 67% প্রোমোটার, এফআইআর রয়েছে 3.26%। এফআইআর ধীরে ধীরে হোল্ডিং বাড়াচ্ছে। ডিআইএরাও কিন্তু নজর দেওয়া শুরু করেছে, ডিআইরাও ধীরে ধীরে দেখলে একটু মানে খুবই সামান্য রয়েছে, কিন্তু তারাও হোল্ডিং বাড়ানোর চেষ্টা করছে। আর পাবলিক রয়েছে 29%-এর মতো। তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্ট্রং বলা যায়। এদের ব্যালেন্স শিটটা ঠিকঠাকই বলা যায়, মানে খুব স্ট্রং না হলেও ঠিকঠাকই বলা যায়। আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে। এটাই মূল বিষয় যে কোম্পানির সেলস এবং প্রফিটেবিলিটির মধ্যে গ্রোথ রয়েছে কিনা, সেটা কিন্তু তাদের রয়েছে। তো এই কোম্পানিটিকে কিন্তু আপনারা স্টাডি করতে পারেন। যারা এ ধরনের গ্রোয়িং মিড ক্যাপ ছোটো ধরনের কোম্পানি খুঁজছেন, তারা এই কোম্পানিটিকে স্টাডি করতে পারেন। আচ্ছা, এরপরে কোম্পানিতে চলে যাব, যেটা হচ্ছে এনডিআর অটো কম্পোনেন্ট লিমিটেড। এটা আরও একেবারেই ছোটো ধরনের কোম্পানি, যেটা এদের যে প্রোডাক্ট পোর্টফোলিও, যেমন জেবিএম অটোর প্রোডাক্ট পোর্টফোলিও কিন্তু বড়ই রয়েছে এবং তারা ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে। কিন্তু এখানে এই এনডিআর অটো কম্পোনেন্ট, এরাও ইম্পর্টেন্ট কম্পোনেন্টই বানায়, কিন্তু তাদের প্রোডাক্ট পোর্টফোলিও ডাইভার্সিফিকেশনটা কম রয়েছে। দেখুন, এরা সিট যে তৈরি করে, বা গাড়ির যে সিট থাকে, 2 হুইলার, 4 হুইলার, প্যাসেঞ্জার ভেহিকেল, কমার্শিয়াল ভেহিকেল, মানে যে কোনো ভেহিকেলের ক্ষেত্রে যে সিটগুলো থাকে, সিটের ফ্রেমগুলো তারা তৈরি করে। তারপরে উপরের যে অংশটা থাকে, ফ্রেমের উপরের অংশটা থাকে, সেটার মধ্যেও কিন্তু থাকে তাদের আপনার যে নরম অংশটা থাকে আর কি, সেটাও তারা তৈরি করে, সেটাকে ট্রিম বলে। তো এই ক্ষেত্রেই কিন্তু তারা ভালো রকম। আর এরা মারুতি সুজুকির ক্ষেত্রে, মানে ম্যাক্সিমাম যেটা রিকোয়ারমেন্ট থাকে মারুতি সুজুকির এই সিটের ক্ষেত্রে, সেটা তারা কিন্তু প্রোভাইড করে। এছাড়াও তাদের টয়ো সিট, ভারত সিট, বেলসোনিকা এরকম ক্লায়েন্ট রয়েছে। তাদের বিজনেস এরকম মানে ধীরে ধীরে কিন্তু তারা বিজনেস যে নেটওয়ার্ক, সেটা তারা বাড়াচ্ছে। তো এই কোম্পানির যে বিজনেসটা আপাতত ডোমেস্টিক লেভেলেই রয়েছে, আমাদের ইন্ডিয়াতেই পুরো বিজনেসটা রয়েছে। তো এই কোম্পানি, আচ্ছা আগে জেবিএম অটোর আপনি রিটার্নটা দেখা হলো না। তো জেবিএম অটো যদি দেখেন, গত 5 বছরে 1593% মতো রিটার্ন দিয়েছে। গত 6 মাসে 17% মতো নেগেটিভ, ইদানিং একটু কিন্তু কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে। রিসেন্টলি হাই থেকে দেখলে
মোটামুটি কিন্তু 22-25% মতো কারেকশনে রয়েছে। এই কারেকশনগুলো হেলদি কারেকশন হয়, যদি বিজনেসে গ্রোথ থাকে, শেয়ার দরে কারেকশন থাকে, সেটা কিন্তু সুযোগ হতে পারে। তো ইদানিং যে কারেকশনটা আরও বড় ছিল সেখান থেকে কিছুটা রিকভার করার চেষ্টা করছে, যেটা বর্তমানে 1709 টাকায় চলছে। এটা জেবিএম অটোর কথা হচ্ছে। আচ্ছা, এখন তো এনডিআর অটোর কথাই হচ্ছে। তো এনডিআর অটো কম্পোনেন্টের যে বিজনেসটা সেটা বুঝলেন যে তারা মেইনলি সিট এবং সিট ফ্রেম তৈরি করে। তো এই এনডিআর অটো কম্পোনেন্ট, যেটার বিজনেস আপাতত ডোমেস্টিক লেভেলেই আমাদের ইন্ডিয়ান মার্কেটেই রয়েছে। তো এই কোম্পানির যদি আপনারা চলে যাই তাদের যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো, তো এই কোম্পানির মার্কেট ক্যাপিটাল 1831 কোটি, একেবারেই ছোট ধরনের কোম্পানি। এর ভ্যালুয়েশনটা কিন্তু ঠিকঠাকই বলা যায়, একটা ছোটো কোম্পানি হিসাবে 42-এর মতো রয়েছে। রিটার্ন অন ইকুইটি 16.3%-এর মতো রয়েছে। বুক ভ্যালু 114 রয়েছে, বর্তমানে 768 টাকার আশেপাশে চলছে। ফেস ভ্যালু 10ই রয়েছে, ডিভিডেন্ডও আবার দেয় ভালো 0.24%-এর মতো ডিভিডেন্ডও দিচ্ছে। আচ্ছা, এদের যদি আপনি বিজনেসটার গ্রোথটা দেখুন দুর্দান্ত হারে, মানে ছোটো কোম্পানির সে ডিজিটগুলো ছোটো, কিন্তু তাদের গ্রোথটা কিন্তু অসাধারণ রয়েছে। 2020-তে 97 কোটি সেলস ছিল, তারপরে বছর 114 কোটি হলো বেড়ে, তারপরে বছর বেড়ে হলো 233 কোটি, তারপরে বছর 393 কোটি হলো, তারপরে বছর 602 কোটি হলো, এখন 662 কোটি। কনসিস্টেন্ট গ্রোথ দেখাচ্ছে, দুর্দান্ত গ্রোথ দেখাচ্ছে, মানে গ্রোথটাও কিন্তু বড় বড় রয়েছে। আপনি যদি প্রফিটেবিলিটিতে যান, 7 কোটি ছিল, সেটা এখন 44 কোটি, মানে এই 5 বছরে প্রায় 6-7 গুণ তাদের প্রফিটেবিলিটি বাড়িয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের গ্রোথ রয়েছে। আচ্ছা, এদের যদি আপনি দেখেন হিসাবগুলো, গত 3 বছরে 74% কম্পাউন্ডিং সেলস গ্রোথ দেখিয়েছে, মানে কী হারে বাড়িয়েছে। 65% কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ দেখিয়েছে, 110% স্টক প্রাইস সিজন, মানে এদেরও তাদের ব্যবসা বৃদ্ধির সঙ্গে তাদের শেয়ার দর বৃদ্ধির কিন্তু সামঞ্জস্য রয়েছে। গত বছরও মোটামুটি ডিসেন্ট একটা গ্রোথ দেখিয়েছে, 27%-এর মতো গ্রোথ দেখিয়েছে সেলস গ্রোথ, 28%-এর মতো প্রফিট গ্রোথ দেখিয়েছে, আর 112%-এর মতো রিটার্ন দিয়েছে, মানে দুর্দান্ত পারফরমেন্সের মধ্যে রয়েছে। আপনি যদি এর ব্যালেন্স শিটে চলে যান, 249 কোটি রিজার্ভ রয়েছে, যেটাও কিন্তু দ্রুত গ্রো করছে। একসময় 164 কোটি ছিল, 172, 185, ধীরে ধীরে বাড়াতে এখন 250 কোটির কাছাকাছি। আর ঋণ 36 কোটির মতো ঋণ রয়েছে আর কি, সেটা কিন্তু লিজ লায়াবিলিটি রয়েছে। তাদের লং টার্মে শর্ট টার্মে কোনো ঋণ নেই, ঋণমুক্ত কোম্পানি বলা যায় এটাকে, ঋণমুক্ত কোম্পানি। তো এদের ব্যালেন্স শিটটা কিন্তু স্ট্রং রয়েছে, একটা ছোটো কোম্পানি হিসাবে তাদের ব্যালেন্স শিটটা দুর্দান্তই বলা যায়। আচ্ছা, এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান, 73% প্রোমোটার রয়েছে, এফআই রয়েছে 0.12%, মানে এত ছোটো কোম্পানিতে সাধারণত ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা কিন্তু রিস্ক নেয় না, কিন্তু এখানে এফআইরা নজর দেওয়া শুরু করেছে এবং মোটামুটি একটা ভালো রকম হোল্ডিং কিন্তু তারা নিয়েছে। আর পাবলিক রয়েছে 26.82%-এর মতো, আর এখানে প্রোমোটার কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। তো এই ব্যাপারগুলোই কিন্তু এই কোম্পানির পজিটিভিটি প্রদান করে। দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নের স্ট্রেংথ রয়েছে, ব্যালেন্স শিট স্ট্রং রয়েছে, ঋণমুক্ত কোম্পানি, আর মোট কথা তাদের বিজনেসে কিন্তু ভালো রকম গ্রোথ রয়েছে। দেখুন 74% গত 3 বছরে কনসিস্টেন্সি কিন্তু দেখাচ্ছে ভালো রকম। তো এই কোম্পানিটিও ভালো রকম, এদের শেয়ার দরে যদি দেখেন 767 টাকায় বর্তমানে চলছে, গত 1 বছরেই টাকা ডবল করে দিয়েছে, 110%-এর রিটার্ন, আর 5 বছরে 24%-এর মাল্টিপ্লিকার রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানিটা রিসেন্টলি হাই থেকে দেখলে কিন্তু 25%-এর কাছাকাছি কারেকশনে রয়েছে। তো ভালো রকম কারেকশনেই কিন্তু মোটামুটি একটা ভালো কারেকশনে এসেছে। তো এই কোম্পানি দুটো যেগুলোর বিজনেসে কিন্তু গ্রোথ রয়েছে, এদের ডেটাগুলো দেখলেন পরিষ্কার। তো তাদের শেয়ার দরেও একটা কারেকশন চলছে। তো যারা এসআইপি মোডে করেন তারা কিন্তু ভাবতেই পারেন, আর যারা বাল্ক মোডে করেন তো এই কারেকশনটা কিন্তু একটা ডিসেন্ট কারেকশন, 20-25%-এর কারেকশন, একটা ভালো রকম কারেকশনই। যদিও এগুলোতে আরও বড় কারেকশনের অবকাশ থাকে, যেহেতু স্মল ক্যাপ, ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি, সেক্ষেত্রে কিন্তু ভোলাটিলিটি হবেই। সেই জন্যই বলা হয় এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে রিস্ক ম্যানেজমেন্টটা কিন্তু অবশ্যই ঠিকঠাক রাখবেন। তো যাই হোক, এই দুটো কোম্পানির পরিচয় নিয়ে এই ভিডিওটা ছিল। তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এগুলো কিন্তু পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই থাকে, এগুলো কোনো ধরনের বাই বা সেলের রিকমেন্ডেশন নয়, কারণ আমি শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন, আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন। আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি, রিস্ক ম্যানেজমেন্টটা ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন। আর এই স্টকগুলো সম্বন্ধে, এই স্টক দুটো সম্বন্ধে আপনাদের কি ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।